দড়ির সঙ্গে ঝুলছে সাইবান, শরীরটা কেমন নিস্তেজ, দুলছে এদিক সেদিক অশুভের মতন। সাইবান, অনুরাগ আহত সিংহের মতো গর্জে উঠল। পরক্ষণেই দৌড়ে গেল বন্ধুর কাছে, সরাসরি তার ঝুলতে থাকা পা দুটো চেপে ধরে নিজের কাঁধের উপরে রাখল। সাইবানের সমস্ত শরীরের ভার এখন অনুরাগের উপর। সে কাতরাতে থাকা সারিকার দিকে চেয়ে হুঙ্কার ছাড়ল। জলদি দড়ি কাটুন। সারিকা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। দৌড়ে চলে গেল সে এবার রুমের বাইরে। অনুরাগ পা ধরে রাখল বন্ধুর শক্ত করে। তার নিজের চোখজোড়া ভিজে অঝোর ধারায় অশ্রু ঝরতে আরম্ভ করেছে। দোস্ত, একটুখানি আর একটু অপেক্ষা কর। ডোন্ট লিভ মি প্লিজ। কাঁধ দুটোর উপরে গোটা একটা জীবনের দায়িত্ব অনুরাগকে বুঝিয়ে চোরমার করে দিল। সারিকা এসে পড়েছে ততক্ষণে, হাতে বিশাল এক দা। মেঝেতে পড়ে থাকা চেয়ারটা বিছানার উপরে তুলে তত্তর করে উঠে গেল মেয়েটা। বিপদের সময় মানুষের মাথা কাজ করে কম, কখনো বা বেশি বেশি। বর্তমানে সারিকা বেপরোয়া হয়ে উঠেছে। হাত উঁচু করে দা দিয়ে সে কোপ বসালো দড়ির উপর। দাঁতের দাঁত চেপে বারংবার চেষ্টা করতে লাগলো। কয়েক সেকেন্ডের ভেতর দড়ি কেটে গেল। সাইবানের নিথর শরীরটা হুড়মুড় করে পড়ল অনুরাগের উপর। মেঝেতে আগে ভাগে বসে পড়ে কোনো মতে বন্ধুকে ধরতে পারল অনুরাগ। সাইবানের চোখচোরা বন্ধ, বুক একেবারে স্থির, কোনো ওঠানামা নেই। কেমন ঠান্ডা হাত পা। ঠোঁটের ভেতর থেকে হালকা একটু জিভ বেরিয়ে আছে। গলায় পেঁচানো দড়িটা এক টান দিয়ে অনুরাগ খুলে নিতেই দেখল সমস্ত গলায় একটা লালচে দাগ বসে গিয়েছে। সারিকা ধপাস করে বসলো ভাইয়ের পাশে। কাপা কাপা হাতে কবজি ধরে পালস চেক করলো। মুহূর্তেই কেঁপে উঠে ছিটকে গেল সে। ভূত দেখার মতন করে ভাইয়ের শরীরটার দিকে চেয়ে রইল। তার দৃষ্টি অনুরাগের উপলব্ধি করার জন্য যথেষ্ট। সে চোখের পানি মুছে ফিসফিস করল। না সাইবান, চলে যেতে পারে না। সারিকা কম্পিত গলায় বলল, সিপিআর সিপিআর দিতে হবে। হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে সাইবানের বুকে দুই হাত চেপে ভর ছেড়ে দিল সারিকা। পাগলের মতো বুক চাপতেই শুরু করলো। সাই, নিঃশ্বাস নে ভাইয়া, প্লিজ। সারিকার অশ্রুজল গড়িয়ে সাইবানের বুক ভিজিয়ে তুলতে লাগলো। ঘন ঘন চাপের কারণে তার শরীরটা থেকে ঝটকা দিয়ে উঠল। তার শরীরটা থেকে থেকে ঝটকা দিয়ে উঠল। অনুরাগ অসহায়ের মতো নিজের মাথার চুল চেপে ধরল। প্লিজ সাইবান, ইউ ক্যান নট লিভ মি ইয়ার। মাউথ টু মাউথ অনুরাগ, প্লিজ। সারিকার কথায় হুঁশ হলো অনুরাগের। দ্রুত মাথা দুলিয়ে এগিয়ে গেল সে। ঝুঁকে সাইবানের মুখে বাতাস দেওয়ার চেষ্টা করলো। প্রথম কয়েকবার কোনো প্রতিক্রিয়া হলো না। থেমো না, একদম থেমো না। সারিকা স্লিপি আর দিতে দিতে অনুরাগ সাইবানের ফুসফুস সচল করার জন্য বাতাস দেওয়ার চেষ্টা করতে লাগলো। যখন মনে হচ্ছিল এই বুঝি শেষ আর হবে না, তখনই সাইবানের শরীর একটা ঝটকা দিয়ে উঠল। পরক্ষণেই কাঁদতে লাগলো ছেলেটা। সারিকার কান্না দ্বিগুণ হলো। অপরদিকে অনুরাগের বুকটা বুঝি নতুন করে প্রাণ ফিরে পেল। আমি আসছি, ওকে ওকে ধরে বিছনায় তুলো। সারিকা দ্বিতীয় দফায় ছুটতে চলে গেল। অনুরাগ ছটফট করতে থাকা সাইবানকে টেনে বিছানায় তুলল। ছেলেটা কেমন যেন করছে, হা করে নিঃশ্বাস নিচ্ছে, বুক চেপে ধরে আছে। ভারী হয়ে থাকা চোখের কোণ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। গলার দাগটা ধগধগে হয়ে উঠেছে, দেখতেই কেমন ভয়ানক লাগছে। অনুরাগ তার সমস্ত শরীরে হাত বোলাতে লাগলো। কিভাবে বন্ধুকে সান্ত্বনা দেওয়া যায় তার মাথায় আসছে না। কেন? হোয়াট? কেন এমনটা করলি কাওয়ার্ড? জবাব দেওয়ার মতন অবস্থায় সাইবান নেই। তা সত্ত্বেও অনুরাগ নিজেকে রুখতে পারল না। সাইবানের ছটফট করতে থাকা শরীর শক্তভাবে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। সারিকা চলে এলো। তার হাতে ছোট একটা অক্সিজেন সিলিন্ডার আর মাস্ক। লাফিয়ে বিছানায় এসে সাইবানের ঘাড় চেপে ধরে অক্সিজেন মাস্কটা উড়িয়ে দিল সারিকা। অতঃপর সিলিন্ডার লাগিয়ে দিতেই সাইবানের শরীরটা ধীরে ধীরে স্থির হয়ে এলো। বুক তীব্রভাবে ওঠানামা করতে লাগলো। অবশেষে ফুসফুসে জরুরি অক্সিজেন পাচ্ছে সে। সারিকা নিজেকে রুখতে পারল না।
ওই সময়েই ভাইয়ের বুকে একের পর এক দুর্বল জ্বর ঘুষি বসিয়ে হাহাকার করে উঠল। বেয়াদব, আহাম্মক, স্বার্থপর, ভীতু, কুলাঙ্গার, একটা আস্ত জঘন্য অসহ্যকর স্টুপিটের বাচ্চা। মরে যাওয়া এত সহজ মনে হয় তোর? হ্যাঁ, যা, ছাদ থেকে লাফ দিয়ে যা, মরে যা। গলায় দড়ি দিতে এসেছিস কেন রাজকাল? তুই একটা কুকুর, পাগলা কুকুর। আহাম্মক, 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 আহাম্মক। সারিকাকে জাপটে ধরে থামালো অনুরাগী। তার বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মেয়েটি। অনুরাগ নিজের পকেটে হাত চালান করলো, আমি অ্যাম্বুলেন্স কল করছি। কিন্তু যেই না সে নাম্বার ডায়াল করতে যাবে অমনি সাইবান দুর্বল হাতে তার হাতটা খামচে ধরল। ভ্রু কুচকে ভেজা চোখে তাকালো অনুরাগ। অক্সিজেন মাস্কের কারণে কথা বলতে পারছে না সাইবান। সে শুধু ডানে বামে মাথা নাড়ল, ভারী চোখ জোড়ায় বিশদ আতঙ্ক। হাসপাতালে যাবি না? অনুরাগ প্রশ্ন ছুটতেই জোরে জোরে মাথা দোলালো সাইবান। সারিকা খেকিয়ে উঠল, ও হাসপাতালে যাবে না মানে ওর ঘাস যাবে। ফোনটা দাও, ফোন দাও অনুরাগ, এক্ষুনি। অথচ ফোন করতে গিয়েও করতে পারল না অনুরাগ। উভয়ের দৃষ্টি গিয়ে পড়ল সাইবানের চোখ বেয়ে গড়ানো অঝোর ধারার অশ্রুপানে। সে কিছুতেই হাসপাতালে যেতে চাইছে না। অক্সিজেন মাস্কের ভেতর থেকে ফিস ফিস করে বলল, আমি আমি আর নিচে নামতে চাই না। এইটুকু বলেই চোখ বুজে ফেলল সাইবান। তার মাথাটা একদিকে হেলে পড়ল। এক হাতে মাস্ক চেপে আরও জোরে জোরে শ্বাস নিতে থাকলো সে। সেদিকে চেয়ে অনুরাগ আর সারিকা উভয়ে আর নড়ার শক্তি পেল না। 1 ঘন্টা পর সাইবানকে হাসপাতালে নেওয়ার জন্য রাজি করানো যায়নি। বর্তমানে সে বসার ঘরের সোফায় চুপচাপ বসে আছে। অনুরাগ তাকে গোসল সারিয়ে দিয়ে এসেছে। অক্সিজেন মাস্কের আর দরকার পড়ছে না। সারিকা জুস করছে, সেটা স্ট্র দিয়ে একটু একটু করে পান করছে। তার গলার দাগটায় অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছে অনুরাগ। বাইরে ঝড়ের তাণ্ডব অনেকটা কমে এসেছে। এখন শুধু থেকে থেকে বাজ পড়ছে, সঙ্গে ছিড়িছিড়ি বৃষ্টি। থেকে থেকে জ্বলে উঠছে অনুরাগের চোখ। সারা ভালো মানুষের বাচ্চা, কুত্তা দেখছিস? যদি একটুখানি এদিকে সেদিক হয়েছে তো তোকে সোজা আইসিইউতে টেনে নিয়ে ফেলবো। ভাগার কোথাকার। সাইবার বিশেষ প্রতিক্রিয়া করল না, নিঃশব্দে অনুরাগকে দেখল। বিচে যখন গিয়েছে তখন হাসপাতালে যাওয়ার ইচ্ছা নেই তার, কারণ হাসপাতালে গেলে সামিয়া জেনে যাবেন। সামিয়া জানলে জানবেন আহমত। এরপর থেকে হয়তো সাইবান আয়নার সামনে দাঁড়িয়ে আর কোনো দিন নিজের মুখ পর্যন্ত দেখতে পারবে না। নিজেকে তার স্বার্থপর মনে হবে, কাপুরুষ মনে হবে। মৃত্যুর মতো একটা সহজ পথ বেছে নিতে চেয়েছিল সেই জীবনের যন্ত্রণা থেকে বাঁচতে। অত্যন্ত লজ্জাজনক, নিকৃষ্ট এক সিদ্ধান্ত। যদি সামিয়া জানতে পারেন তবে আর সইতে পারবেন না, কোনো দিনও না। অজান্তেই জুসের গ্লাসে আঙুল চেপে বসল সাইবানের। কিচেনটা গুছিয়ে সারিকা ফিরে এলো। অনুরাগও তখন ব্যান্ডেজ সেরে ফেলেছে। সে সুচারু দৃষ্টিতে সারিকাকে দেখে বলল, আপনি শিওর হাসপাতালে না মিললে সমস্যা হবে না? সারিকা মাথা দোলালো। আগের তুলনায় অনেকটা শান্ত এবং ধীর স্থির দেখাচ্ছে তাকে। হ্যাঁ, কিন্তু কালকে সকালে আমি আমার বান্ধবীর পরিচিত একজন ডাক্তারের ক্লিনিকে ওকে চেক আপ করতে নিয়ে যাবো। ভ্রু কুচকে ফেলল সাইবান। তাতেই ধমকে উঠল সারিকা, এই, একদম চোখ পাকাবে না কুলাঙ্গার। থাপড়িয়ে তোর দাঁত ফেলে দেবো হারামজাদা। খুব শখ না? কালকে ট্রাকের নিচে একটা ধাক্কা দেব, নীলা খেলা সাঙ্গ হয়ে যাবে, খুশি? সাইবান প্রথমটায় প্রতিক্রিয়া করল না, কিন্তু পরক্ষণেই জুসের গ্লাস রেখে দিয়ে 2 হাত বাড়িয়ে বোনকে কাছে টেনে নিল। তার কোমর জড়িয়ে ধরে উদরে মাথা টেকিয়ে অস্ফুট স্বরে বলল, সরি, মাফ করে দিছিস। এই বাক্যের পর নিজেকে আর শক্ত রাখা যায় না। সারিকা পারল না। সেই রাতে অগণিতবারের মতন কাঁদল সে। ঝুঁকে ভাইয়ের কাঁধ জড়িয়ে ধরে তার মাথার চুল টেনে ধরে ফোপাতে ফোপাতে বলল, তোর একবারও আমাদের কথা মনে পড়েনি সাই? মম, ড্যাড, আমি কিভাবে থাকতাম তোকে ছাড়া? অনুরাগের কথা মনে পড়েনি? তোর কাছের মানুষগুলোর কথা একটু ভাবলি না তুই? এতই ক্ষোভ, এতই রাগ, তুই চলে গেলে এই সমাজের কিচ্ছু যায় আসতো না, বিশ্বাস কর। দুদিন গল্প করে সবাই ভুলে যেত, কিন্তু মম ড্যাড ভুলতে পারতো না। তারা সন্তান হারা হতো, আমি ভাই হারা হতাম, অনুরাগ বন্ধু হারা হতো। এতগুলো মানুষের অশ্রুর কোনো মূল্য নেই তোর কাছে? এতই
ঠুনকো আমরা? যে পথে যাচ্ছিলি সেই পথে কি তোর সুখ মিলতো? আল্লাহকে কী জবাব দিতি? আপনার পরীক্ষায় পাশ করতে পারিনি বলে কাপুরুষের মতো পালিয়ে এসেছি। জাহার নামের উত্তাপ সইতে পারতি? পরকালের সুখে থাকতি? সাইবান জবাব দিতে পারল না, চুপটি করে বসে রইল। সারিকা অনুভব করলো তার উদরে যেখানে মুখ গুজে রেখেছে সাইবান, সেখানে টি শার্টের অংশটা ক্রমশ ভিজে উঠছে উষ্ণ তরলে। ভাই তার কাঁদছে, তাকে কাঁদতে দিল সারিকা, নিজেও তাল মিলিয়ে কেঁদে গেল। অনুরাগ সরে এলো কাছে, বন্ধুর পিঠে হাত রেখে ঝুঁকে তার কাঁধে কপাল ঠেকিয়ে গভীর গলায় বলল, কোনো ধর্মই আত্মহন্য সমর্থ করে না রে সাইবান। আমাদের ভগবত গীতায়ও বলা হয়েছে এ কথা। আমি তো জানতাম তোদের ধর্ম একই কথা বলে, তবে কেন এই সিদ্ধান্ত? অনুরাগ একটু থামলো, অতপর আবারও বলল, বেশি কষ্ট পেয়েছিলি, বেশি হতাশ হয়ে গিয়েছিলি, আমার কাছে চলে আসছি। আমি তোকে লুকিয়ে রাখতাম, তোকে নিয়ে ট্যুর দিতাম দূরে কোনো পাহাড়ে বা সমুদ্রে, যেখানে তোকে এই সমাজ ছুঁতে পারতো না। আমার কি দোষ ছিল বল? কেন আমাকে তুই একলা করে দিতে চাইলি? সাইবানের কাছে এবারেও কোনো জবাব নেই। সারিকা ভাইয়ের কাঁধ চাপড়ে বলে উঠল, তুই পারবি সাই, ভেঙে পড়ার জন্য তোর জন্ম হয়নি। ভুলে গিয়েছিস জীবনে কতটা পথ পাড়ি দেওয়া হয়েছে। এবার না হয় একটু বেশি দুঃখের দিন চলছে, তাই বলে কি সুখ আসবে না? সুখ আসবে সাইবান, কিন্তু হতাশার দুয়ার দিয়ে নয়, আত্মবিশ্বাসের দুয়ার দিয়ে। সময় নিয়ে নিজেকে গড়, সমাজের ইচ্ছায় বাঁচিস না, নিজের ইচ্ছায় বাঁচ। একটাই তো জীবন রে, তোদের নিজের মতো করে বাঁচলে ক্ষতি কি? অনুরাগ বলল। এরপরে দীর্ঘক্ষণ কথা হলো না ত্রিজোরের মাঝে, নীরবে একে অপরের পাশে রইল তারা। অবশেষে যখন সাইবান সারিকার কাছ থেকে মুখ তুলল, তার চোখে আর অশ্রু দেখা পাওয়া গেল না, তাতে প্রশান্ত একটা ভাব। সরাসরি অনুরাগের দিকে তাকালো সাইবান, ভেঙে আসা গলায় বলল, আমায় দূরে কোথাও নিয়ে যাবে? ধক করে উঠল অনুরাগের বুকটা। বন্ধুর হাত চেপে সে শুধালো, কোথায় যাবি বল? সেন্ট মার্টিন, সমুদ্র দেখব। অনুরাগ নিজেকে সামলাতে পারল না, শক্তভাবে জড়িয়ে ধরল সাইবানকে। বন্ধুও তার পালটা জড়িয়ে ধরল। সারিকা চোখ মুছে নিজের ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। সেই রাতে কেউই আর একটা কথাও বলতে পারল না একে অপরকে। সময় চিরবহমান, তাকে থামানো যায় না। কলকলে নদীর মতো সে বয়ে বয়ে চলে। আহমদ সামিয়া দুজনেই বিদেশ থেকে ফিরে এলেন। সারিকা জানালো সাইবান বন্ধুদের সঙ্গে ট্যুরে গিয়েছে। সামিয়া বিশেষ আপত্তি করলেন না, তার ছেলেটা অবশেষে ঘর থেকে বেরিয়েছে, এটাই তার কাছে অনেক। সেন্ট মার্টিন থেকে সাইবান ফিরল 1 সপ্তাহ পর, আর সে যখন ফিরল তখন বাড়ির অধিকাংশ মানুষই তাকে আর চিনতে পারল না। সারিকা নিজের পরীক্ষার পড়া তৈরি করছিল, পাশেই সামিয়া সোফায় বসে মেহের জন্য ফল কাটছিলেন। আজ তার হাসপাতাল থেকে ছুটি, বিশেষ দরকার না হলে যাওয়ার এক্সকিউজও নেই। আহমদ ইদানিং বেশিরভাগ বাড়ির বাইরেই থাকেন, তাকে বাড়িতে খুঁজেও লাভ নেই। সামিয়া সারিকার মুখে একটা অ্যাপেলের টুকরো তুলে দিয়েছেন কি দেয়নি, এমন সময় উৎফুল্ল একটি কণ্ঠ ভেসে এলো। ব্রো, সামিয়া এবং সারিকা উভয়ে চমকে উঠে ঘুরে তাকালেন। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সাইবান, পরনে নাইলনের জ্যাকেট আর ট্রাউজার, গলায় মাফলার পেঁচানো, এক কাঁধে ঝোলানো ব্যাগ, চুলে নতুন হেয়ার কাট দিয়েছে স্পষ্ট। আগের হ্যাংলা পাতলা শরীরটায় হালকা মাংস পড়েছে বলে মনে হচ্ছে। চোখের নিচে ডগ সার্কেল আর নেই। উজ্জ্বল চেহারা, জলজলে কালোমণি, আর ঠোঁটে বিশাল হাসি, সুচালো দাঁত দুটো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। সারিকা ভরকালো, তবে সামিয়া ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন। লাফিয়ে উঠে দাঁড়িয়ে ছুটতে গেলেন ছেলের দিকে। সাইবান দৌড়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই মায়ের কোমর জড়িয়ে তুলে চারপাশে বনবন করে ঘোরাতে হাসতে লাগলো। সামিয়া ছেলের কাঁধ চেপে ধরলেন। আরে আরে আল্লাহ, নামা আমাকে, নামা। মাই ডিয়ার ব্রো, ডিড ইউ মিস মি? ব্রো আবার কি? মা হই তোর। তাতে কি, আমার বন্ধু না তুমি? নামা, ছেলে তোর কোমর ভাঙবে। সাইবান আস্তে করে
সামিয়াকে নামিয়ে রাখলো। ধরফর করতে থাকা বুক চেপে সামিয়া হাসি নিয়ে চেয়ে রইলেন। এই ছেলের হঠাৎ কি হলো? সেন্ট মার্টিনের বাতাসের এত জোর নাকি? সাইবান ঘুরে সারিকার দিকে এগোলো। বোন তার তখনও চোখে অবিশ্বাস নিয়ে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে। তির্যক হেসে ঝুঁকে খপ করে তার ফলের বাটি থেকে অ্যাপেল তুলে নিজের মুখে ঠুসে দিল সাইবান। খেয়ে কি এমনিতে ঢোল হচ্ছিস? এবার কি ঢাক হওয়ার শখ হয়েছে? ইয়া সাই। তড়াক করে লাফিয়ে উঠল সারিকা। ভাইয়ের চুল টেনে ধরল। ছাড় দিল না সাইবানও। বোনের লম্বা চুলের মুঠি টেনে ধরল। পুরুষ নির্যাতনের জন্য হাত নিষ্পিস করে সবসময় না? তোর নামে আমি মামলা দিয়ে দিব সাই। দেই না, আমিও তো নামে পোস্টার ছাপাবো। পুরুষ নির্যাতক। জীবনে বিয়ে হবে না তোর। দুই ভাই বোন চুল টানাটানি করতে করতে সোফায় গড়িয়ে পড়ল। সামিয়া ঝাপসা চোখে চেয়ে রইলেন। আজ কত দিন বাদে তিনি এই দৃশ্যটা দেখছেন। মনে করতে পারলেন না। এগিয়ে গেলেন তিনি। সাইবানকে তুলে অযথায় নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলেন। তার মাথা বরাবর চুমু খেয়ে ফিসফিস করলেন, আমার আব্বুটা। সাইবান প্রথমটায় বরফ হয়ে রইল। পরক্ষণে মুচকি হেসে জননীকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আমি হোম মাম্মা, আমি হোম। পাশ থেকে দৃশ্যটা দেখতে দেখতে নিজের এলোমেলো চুল গুছিয়ে নিল সারিকা। মুখ ঘুরিয়ে মায়ের আড়ালে মুছে নিল এক ফোঁটা অবাধ্য অশ্রু। সেদিন রাতের বেলা তালাবন্ধ একটা রুমের ভেতরে ঢুকলো সাইবান। ছেলে ট্যুর থেকে ফিরেছে বিধায় সামিয়া আয়োজনের কমতি করেনি। পরিবারের সঙ্গে সময়টা আনন্দে কেটেছে তার। অনুরাগ আর তেতলিও এসেছিল কিছুক্ষণ আগে। এখন সামিয়া আর সারিকার সঙ্গে নিচতলায় গল্প করছে তারা। সকলের চোখ এড়িয়ে সাইবান এখানেই এসেছে। তার একটা কাজ করার প্রয়োজন আছে। রুমটা মূলত স্টোর রুম। সে ভেতরে ঢুকতেই বদ্ধ একটা গন্ধ নাকে গেল, কিন্তু খুব কড়া নয়, সহনশীল। হাতড়ে লাইট জ্বালিয়ে দিয়েই উজ্জ্বল হলুদ আলোয় উদ্ভাসিত হলো চারপাশ। পরনের জ্যাকেটটা খুলে ফেলল সাইবান। উন্মুক্ত হলো তার গলা। সেখানে এখনও হালকা দাগ বর্তমান। দরজাটা আটকে সে এগোলো। সামনে কার্ডবোর্ডের বক্স স্তরে স্তরে সাজিয়ে রাখা। একপাশে বেশ কিছু অপ্রয়োজনীয় আসবাব কাপড় দিয়ে ঢেকে রাখা। সাইবান গিয়ে থামল এক কোণায় অতি যত্নে মখমলের কাপড় দিয়ে মুড়িয়ে রাখা একটি বস্তুর দিকে। হালকা ধুলোর স্তর জমেছে উপরে। সেদিকে দীর্ঘক্ষণ চেয়ে হাত তুলল সাইবান। এক টানে মখমলি কাপড়টা সরিয়ে ফেলতেই ধুলো উড়ল বাতাসে মেঘের মতন। সেই ধোঁয়াটে আস্তরণ মিলিয়ে যেতেই দেখা মিলল বস্তুটির। অসংখ্য বোতাম, একপাশে রিমিক্সিং ডিসপ্লে, হেডসেট, সঙ্গে সাউন্ড বক্স। সাইবানের অতি শখের এক জন্মদিনের উপহার, যেটা সে স্কুলের আর কলেজে থাকাকালীন বার কয়েক ব্যবহার করেছে। স্কুলের অনুষ্ঠান না হয় কলেজের বন্ধুর জন্মদিনের পার্টিতে। সবটাই ছিল অনুরোধ আর শখ থেকে। বস্তুটি ডিজে কন্ট্রোলার। স্বপ্নের কোনো সীমা নেই ছেলে, সেই অসীমের ভেতরে হাঁটতে দেখো, কোথাও তোমার লালিত শখ আজও বাস করে। সাইবানের কানে বাজলো রাফাত ভাইয়ার বলা শেষ কথাগুলো। স্বপ্নের তো কোনো সীমা নেই, লালিত শখ তার সামনেই আছে, যে শখটাকে স্টোর রুমে আবদ্ধ করে রেখেছিল কয়েক বছর ধরে, যেন ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারে। সাইবানের বুক থেকে আজ কোনো দীর্ঘশ্বাস বেরোলো না। একটি হাত বাড়িয়ে দিল সে। ডিজে কন্ট্রোলার বক্সটার বোতামগুলো ছুঁয়ে দিল অতি যত্নে। একটা সময় সাউন্ড রিমিক্স করায় এতটাই আসক্ত হয়ে পড়েছিল সে, নিজেই শখটাকে গলা টিপে তালাবদ্ধ করে রেখেছিল, যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। যেখানে স্বপ্ন ফুরায় সেখানে শখ শুরু হয়। কন্ট্রোলারের দিকে তাকিয়ে মুচকি হাসলো সাইবান। আপন মনে ফিসফিস করল, তারা আমার চোখে অশ্রু দেখতে চেয়েছিল। আজ থেকে আমি প্রাণ খুলে হাসব, শুধু হাসব। তারা আমার অধপতন দেখতে চেয়েছিল, আমি তাদের আমার সফলতা দেখাবো। তারা আমাকে পায়ে ঠেলে দিয়েছিল, তাদের মাথায় উঠিয়ে রাখলে আমি সেধাই ঠাঁই নেব না। তারা আমাকে রিচ ফ্যামিলির প্যাম্পার্ড কিড ভেবেছিল। আমি তাদের শয়নের স্বপনে আমার নামের জয়ধ্বনি শোনাব। আমার নামটা তারা ভুলে যাবে না, ভুলতে পারবে না, ভুলতে দেব না। আমি সাইবান আলাদিন, ডিজে আলাদিন। যন্ত্র জবাব দিতে জানে না। যদি জানতো তবে কি বলতো?
সাইবান বেশি ভাবল না, কন্ট্রোলার হেডসেট একে একে তুলে নিয়ে আপন মনে খানিক তীর্যক হাসল। গলার প্রায় মিইয়ে আসা দাগটা হলদে আলোয় জলজল করে উঠল যখন সে বলল, আর ইউ রেডি মাই পার্টনার? ডক্টর সাইবান আলাদিন, স্বপ্ন শেষ, দ্বিতীয় আলাদিন, শখের শুরু। তিত্তির করে কাঁপছে পাতা, শিনশিনে হাওয়া গায়ে ঝাপটা দিয়ে বোঝাচ্ছে বৃষ্টি আসন্ন। কালো মেঘের আস্তরণে ছেয়ে গেছে অসীম গগন, চাঁদ তারা সেথায় বিলীন। সাইবান তাকিয়ে আছে অদূর দিগন্তে, যেখানে খুব ক্ষীণ আলো রেখা প্রস্ফুটন। ধেয়ে আসছে সকাল, নতুন দিনের একটা সূচনা। বুকটা ভীষণ হালকা লাগছে এখন, যেন বহুদিন যাবৎ চেপে রাখা দুঃখের পাহাড় ধসে পড়েছে। বারান্দার প্রবেশপথে দরজার সাথে হেলান দিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে ইরাম, দৃষ্টিশূন্য, চেয়ে আছে সাইবানের অবয়বে, যে এক জাগ্রত ধ্রুবতারা। অসভ্য ছেলে, মাস্তান বড় লোকের বেগড়ানো বাচ্চা, সারাদিন নেচে কুচে বেড়ায়, মানুষের মনোরঞ্জন করে, নাটকগিরির পয়সা, বেলাজ বেহায়া। সাইবানের কণ্ঠস্বর ধ্বনিত হলো, বড্ড নরম তা। মানুষ এখন আমাকে হাজের নামে ডাকে, কিন্তু বিশ্বাস করুন এখন আর আগের মতন গায়ে লাগে না। যতদিন মানুষের কথা গায়ে লাগিয়েছিলাম ততদিন কষ্টে ছিলাম। এখন কোনো কিছুতে কিছু যায় আসে না, নিজের মতন বাঁচি আমি। যখন যা ইচ্ছে হয় তাই করে মুক্ত পাখির মতন ডানা ঝাপটাই, আনন্দে বাঁচি, ব্যাস এই তো চলছে বেশ। অতঃপর ঘটল অতর্কিত ঘটনাটি। সাইবান সম্পূর্ণ ঘুরে দাঁড়ানোর আগেই দরজা ছেড়ে ইরাম ছুটে এলো তার কাছে, লতানো দুই বাহু মেলে জড়িয়ে ধরল তাকে। নিজেকে সাইবান আবিষ্কার করল অর্ধাঙ্গিনীর বুকের মাঝে। বড্ড উষ্ণতা, আদরে একটুই টুম্বুর, সহ্য হলো না তীব্র অনুভূতিটুকু। শক্তিশালী দুই বাহু আঁকড়ে ধরল ইরামকে, তার কাঁধে মাথা গুজে দিল সাইবান। নিজের কাঁধে উষ্ণ তরলের উপস্থিতি টের পেল রমণী। কাপা কাপা গলায় সাইবান ফিসফিস করল, সেদিন আমি কেন দাঁড়িয়ে দিয়েছিলাম নিরাম আপু? যদি একবার আমার কথাটা শুনতেন, যদি একটা বার আমার মাথায় হাত রেখে বলতেন সব ঠিক হয়ে যাবে, হয়তো আমি বেঁচে থাকার একটা কারণ খুঁজে নিতাম। রাগ হয়েছিল আমার, ভীষণ রাগ। চেয়েছিলাম আপনিও একদিন একাকিত্বের স্বাদ পান, অথচ পারেনি। কোনোদিন পারেনি আপনাকে একটুখানি ঘৃণা করতে। ইরাম কিচ্ছু বলল না, সাইবানকে ধরে রাখলো নিজের মাঝে, যেন বুকের মাঝে সে আগলে রেখেছে জগৎটাকে। সাইবান ফোপাতে ফোপাতে হাজার অভিযোগের খাতা খুলে বসল। চেয়েছিলাম আপনাকে কষ্ট দিতে, মনের কষ্ট, যত্নের কষ্ট, একাকিত্বের কষ্ট, কিন্তু আপনি আমার সাথে এমন নাইনসাফি কেন করলেন? নিজের অংশকে নিয়ে সামনে এসে দাঁড়ালেন। আমি একটা দুধের বাচ্চার উপর কিভাবে জুলুম করতাম, আপনাকে অর্ধাঙ্গিনীর রূপে দেখার পরও কিভাবে অভিমান চেপে বসে থাকতাম। আপনি খুব স্বার্থপর ইরাম আপু, খুব স্বার্থপর। আমার জীবনে দ্বিতীয়বার এসে আপনি সব কিছু ধূলিসাৎ করে দিয়েছেন। আই হেট ইউ সো মাচ। দাঁড়িয়ে থাকার সামর্থ্যও বুঝি কারো মাঝে আর অবশিষ্ট নেই। বারান্দার মেঝেতেই বসে পড়ল দুজন, তবুও আলিঙ্গন ছাড়ল না। পোষা প্রাণী যেমন করে মালিকের কোলে আদর খোঁজে, তেমন করেই সাইবান ইরামের সঙ্গে লেপ্টে রইল। মুখে অভিযোগের ফুলঝুরি, অথচ স্বভাবে বৈপরীত্য। ইরাম তাই এত কষ্টের মাঝেও না হেসে পারল না। টলটলে চোখের নিচে থাকা ঠোঁটজোড়া তার সূক্ষ্ম হাসির রেখায় আবর্তিত হলো। এবার বলো, ঘৃণা করতে পারোনি? আবারও বলো, হেট ইউ। সত্যি করে বলো তো আলাদিন, আমি তোমার কে? এই প্রশ্নের উত্তর এলো না। ইরাম শুধু অনুভব করল তার কোমরে সাইবানের বাহুজোড়া দ্বিগুণ শক্তিতে চেপে বসেছে। ব্যথা হলো খানিক, কিন্তু ইরাম বাধা দিল না। সাইবানের মাথাটা আলতো করে ধরল সে, যেন প্রজাপতি ধরেছে, হালকা চাপলেই পিষ্ট হয়ে যাবে। গালে গাল মিশিয়ে উষ্ণতা বেলিয়ে ইরাম বলল, সময় থাকতে আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে গুরুত্ব দিই না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারি না। কথা শুধু প্রবাদ নয়, বাস্তব। আমিও বুঝতে পারিনি, স্বার্থপরের মতো তোমায় ফিরিয়ে দিয়েছিলাম। যদি একবার তোমার কথা শুনতাম, যদি একবার আমার বুকটা উজাড় করে দিয়ে তোমার কি কাঁদতে দেখতাম, তবে হয়তো
আমাদের গল্পটা ভিন্ন হতো, সঙ্গে তোমারও। এবার ইরামের অবাধ্য অশ্রু গড়িয়ে নামলো টপ টপ করে। রীতিমতো ফিসফিসিয়ে উচ্চারণ করলো সে। মাপ চাওয়ার মুখ আমার নেই, তবুও বেহায় হয়ে বলছি, মাফ করে দেওয়া যায় নাকি আমায় আলাদিন? দাঁতের দাঁত পিষে ফেলল সাইবান। আক্রোশ ফুটল চেহারায়, ভ্রু কুঁচকে গেল। ইরামকে নিজের মাঝে রীতিমতো বিষ্টন করে ফেলল সে। তার শরীরের ভয়ানক শক্তির জোরে ইরাম সোজা হয়ে বসে থাকতে পারল না, উল্টে পড়ে গেল মেঝেতে। ওই আলিঙ্গনরত অবস্থায় তার উপরে শুয়ে তাকে জাপটে ধরে রাখল সাইবান। ভোররাতে শীতল বাতাস গায়ে ঝাপটা দিলেও স্বামীর শরীরে ভারে তপ্ত উষ্ণতা ছাড়া আর কিছুই টের পেল না ইরাম। তার রীতিমতো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তবুও কোনো শব্দ করল না। সাইবান তার ঘাড়ে মুখ ডুবিয়ে ঘরঘরে গলায় বলল, মাফ করব না আপনাকে, কোনো দিন মাফ করব না। এই জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ আপনাকে সারাটা জীবন আমার বউ হয়ে থাকার দণ্ড দেওয়া হলো। নির্বাসিত হন আপনি আমার মাঝে, ঘুচে যাক আপনার সব স্বার্থপরতা। ইরাম নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে এবার। ভারী অপরাধবোধ এবং তীব্র অনুভূতির জোয়ার তার চোখের অশ্রু হয়ে ঝরল। ফুপিয়ে কেঁদে উঠল সেও। কেন এত মধুর শাস্তি? কেন বারবার আঘাতের পরও আত্মনিবেদন? কেন এই বেহায়াপনা? কে আমি তোমার? জানি না, জানি না আপনি আমার কে আমি জানি না। আমি শুধু এটুকু জানি, আপনি আমার শান্তি। সাইবানের কণ্ঠস্বর অতি আবেগে রুক্ষ হয়ে উঠেছে। ইরামকে সে পারছে না শুধু নিজের শরীরের সাথে প্লাস্টার করে মিশিয়ে ফেলতে। ঠোঁট কাঁপল তার, চোখের পাতা ভারী হয়ে এলো অনুভবে। সত্যি ইরামকে তার কেউ না, আবার সব কিছু। কমফোর্ট জোন বলে একটা থিওরি ইংরেজি ভাষায় প্রচলিত আছে। এর অর্থ এমন একজন মানুষ যাকে নিজের আপনের চাইতেও আপন মনে হয়। মা বাবা ভাই বোন পরিবারের সঙ্গেও যা বলা যায় না তা অকপটে সেই মানুষটার সামনে বলা যায়, কারণ মানুষটা আমাদের বুঝতে পারে, মুখ ফুটে বলার আগেই অন্তরের দ্বন্দ্ব ধরতে পারে, বিনা বিচারে পাশে থাকতে পারে, অন্তরে প্রশান্তি দিতে পারে। তার কাছেই আমরা সবচেয়ে নিরাপদ মনে করি। রক্তের সম্পর্কও মাঝে মাঝে যে নিরাপত্তা দিতে পারে না, সেই মানুষটা আমাদের সেটাই দেয়, আত্মার চাহিদা নিবারণ করে। ছোটবেলা থেকেই সাইবানের কাছে ইরাম ছিল তেমন কিছুই। হাসপাতালে ব্যস্ত ডক্টর মা, ব্যবসায় ব্যস্ত বাবা, সারাক্ষণ ইঁদুর বিড়ালের মতো লেগে থাকা বোন। এই সম্পর্কগুলো সাইবানের যে চাহিদা মেটাতে পারতো না, সেটা মেটাতো ইরাম। ইরামের দুয়ার থেকে ওই একবার ব্যতীত কখনো খালি হাতে ফেরেনি সাইবান। ইরামের কাছে সব সময় তার জন্য দুই দণ্ড সময় ছিল। নিজের ভাইদের খাওয়ানোর সময় সযত্নে সাইবানের মুখে গ্রাস তুলে দিত সে। তার সারা দিনের স্কুল পাগলামির কথা শুনতো, পড়াশোনায় টুকটাক সাহায্যও করত। স্কুলে প্রথম একটা সুন্দরী মেয়েকে দেখে ক্রাশ খাওয়ার কথাটা পর্যন্ত সাইবান কাউকে বলতে না পেরে ইরামের কাছে বলেছে। বিনিময়ে মুচকি হেসে তার লাল টুকটুকে গাল টেনে রমণী বলেছিল, আচ্ছা, আর একটু বড় হও, যেদিন তুমি আমার কাজ সমান হবে সেদিন ওই মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যাব, কেমন? অতঃপর একদিন হুট করে সাইবানের পছন্দ বদলে গেল। না, স্কুলের মেয়েটাকে আর ভালো লাগতো না। তার ইরাম আপুর মতন বুঝদার নয়। সেদিনও ইরামের কোলে মাথা রেখে পা দোলাতে দোলাতে সে বলেছিল, আপু, ও মেয়ের বাড়ির প্রস্তাব পাঠাতে হবে না? কেন? ভালো লাগে না? বদলে গিয়েছে? হুম। এখন তবে কাকে ভালো লাগে? আপনাকে। ইরাম অবাক হয়ে মুচকি হেসেছিল। আমার মাঝে ভালো লাগার কিছু আছে নাকি? অনেক কিছু আছে। এই যে আপনি আমার সব কথা শোনেন, আমাকে আদর করেন, আমাকে ভালোবাসেন। আমি তোমাকে ভালোবাসি না আলাদিন। ইরামের দুষ্টু কথায় সেদিন ঠোঁট উল্টে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলেছিল সাইবান। পরে ইরামই আবার তাকে বুকে টেনে সান্ত্বনা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, সরি বাবা, আমি আমার আলাদিনটাকে খুব ভালোবাসি। ঠিক আছে এবার? জি ইরাম আপু, আপনি কিন্তু শুধু আমার, বলে দিলাম। কথাটা সাইবান শিশু মনের নিষ্পাপ আবদার হিসাবেই বলেছিল। ইরামও সেই হিসাবেই নিয়েছিল। কিন্তু আজ যদি বিশদভাবে ভাবা যায়, তবে সাইবান
উত্তর পেতে বেগ পোহায়। সত্যিই তো, ইরাম তার কাছে কি ছিল? ইরাম তার কাছে কি ছিল? সেই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই ইরামের বাবা কিপ্রিয়া সাহেব ইন্তেকাল করলেন। আর শৈশবের সেই রঙিন দিনগুলো সব মুখ থুবড়ে পড়ল। বছর পেরোলো, পারিবারিক দ্বন্দ্ব বাড়ল, সৃষ্টি হলো দ্বৈরথ, দূরত্ব। সেসবের ভিড়ে হারিয়ে গেল দুটো নিষ্পাপ সত্তার অটুট বন্ধন। ইরামের শরীরে জড়িয়ে থাকা গাঢ় সুবাস সাইবানকে বাস্তবতায় ফিরিয়ে আনলো। চোখ বুজে গভীরভাবে প্রশ্বাস টানল সে। কাপা ঠোঁট ছুঁয়ে গেল অর্ধাঙ্গিনীর কানের নিচ ত্বক। নিগুড়ো কণ্ঠে সে জানালো, আপনার বিয়ের দিন আমার কেমন লেগেছিল জানেন? মনে হচ্ছিল আমার আত্মার অর্ধেক অংশ কেউ জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এত তাড়াহুড়ো ছিল আপনার? একটুখানি আশেপাশে তাকিয়ে দেখা যেত না? আমার আত্মাটাকে ফিরিয়ে দেওয়া যেত না? আর একটু অপেক্ষা করা যেত না? ইরাম দু হাত স্বামীর পিঠে ঠেকালো, নরম গলায় উত্তর দিল, তিরিশে পড়ে গিয়েছিলাম যে, কিভাবে অপেক্ষা করতাম? সমাজ তো কথার বনে ছিঁড়ে খাচ্ছিল। ছোটবেলায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে পড়েছে মানুষের কল্যাণের জন্য নাকি সমাজের সৃষ্টি। তবে এই সমাজ আমাদের সুস্থভাবে বাঁচার অধিকার ছিনিয়ে নেয় কেন? বইয়ে কি ভুল শেখানো হয়েছিল? ইরাম উত্তরহীন। কিছু প্রশ্নের জবাব হয় না। সাইবান মুখ তুলল, হাতের উল্টো পিঠে নিজের অশ্রু মুছে ইরামের দিকে হাত বাড়ালো। অর্ধাঙ্গিনী অশ্রু বৃদ্ধাঙ্গুলি মুছল সযত্নে। খুব সুখে ছিলেন? ভালোবাসতেন তাকে? তাকে বলতে সাইবানকে যে অরণ্যকে বুঝিয়েছে, সাইবান যে অরণ্যকে বুঝিয়েছে, ইরাম উপলব্ধি করতে পারল। মলিন এক হাসি ফুটল তার অধরে। ভালোবাসা কাকে বলে আলাদিন? আপনি জানেন না? সেটাকে ভালোবাসা ভাবতাম। আজ ফিরে তাকালে মনে হয় সেটা সির্ফ সরলতা। তুমি যদি জানো ভালোবাসা কি, তবে বলে দাও, আমিও একটু বুঝতে পারি। আমিও জানি না। ঝুঁকে এলো সাইবান। ইরামের ঠোঁট ছুঁয়ে গেল তার তপ্ত শ্বাস। ফিসফিস করে সে বলল, আমি জানি না আপনাকে আমি ভালোবাসি কিনা, তবে আমি এটুকু জানি, আমার শুধু আপনাকে চাই। আমার অর্ধেক আত্মা ফিরে এসেছে, আমার অন্তরের প্রশান্তি ফিরে এসেছে আমার কাছে। আমি আল্লাহর এইটুকু রহমত হারাতে চাই না। ইরামের বুক কাঁপল। তার ধারণা নেই এর থেকে আরও গভীরভাবে নিজেকে সমর্পণ করা সম্ভব কিনা। কি হলো তার বলতে পারবে না। অজান্তেই চোখজোড়া গিয়ে আবদ্ধ হলো সাইবানের গলার দিকে, যেখানে আর কোনো দাগ অবশিষ্ট নেই, অথচ একটা সময় ছিল। তার দগদগে অতীতের সাক্ষী হয়ে দাগটি কল্পনা করেই রমণীর চোখজোড়া ওষুধে ভিজে এলো আবার। মাথাটা একটুখানি তুলে সেই সুস্থ ত্বকে ঠোঁট ছুঁয়ে দিল ইরাম। ধীরে ধীরে অসংখ্য ছোট ছোট চুমু খেলো, সঙ্গে বারংবার ফিসফিসিয়ে বলল, সরি, 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 সরি মাই আলাদিন। আপুকে আপুকে মাফ করে দাও। হুট করে ইরামের হাতে কবজি চেপে ধরল সাইবান। নেত্র তার সুগভীর হয়ে উঠেছে, জল জলে আবেগ তাতে। ইউ আর মাই প্রিশিয়াস, অনলি মাইন। ইরামের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে সে বিড়বিড় করল, আলাদিনস প্রিশিয়াস। অতপর কি হলো তা উপলব্ধি হলো না, শুধু অনুভূত হলো। নিজের ঠোঁটের মাঝে উষ্ণ নরম অপর ঠোঁটের অস্তিত্ব টের পেল ইরাম। চোখ ভারী হয়ে বুঝে এলো তার। হাত জোড়া প্রশস্ত, পুরুষালী পিঠে আঁকড়ে বসল। জগৎটা নিভে গেল, শুধু রয়ে গেল সে আর তার আলাদিন। পুলিশের কর্মকর্তা কথা শেষ করে মোবাইল ফিরিয়ে দিলেন মিসিরের কাছে। তার পিছনে পুলিশের জিপে তোলা হচ্ছে মাতাল ছেলে দুটোকে। তিনি সম্মানসূচক হেসে বললেন, আহমেদ সাহেব, আপনার শ্বশুর লাগে, এটা আগে বলবেন না? কেন? সাধারণ মানুষের জন্য পুলিশের কাছে সেবার অভাব। ফোন ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে বলল মিসির। পুলিশ কর্মকর্তাকে তাতে খানিকটা লজ্জিত মনে হলো। সেটা বলতে চাইনি। আহম, কিছু চিন্তা করবেন না, আমরা বিষয়টা দেখছি। যেহেতু নাবালক, তাই কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠানোর সম্ভাবনাটাই বেশি। ব্যবস্থা করুন। পুলিশ কর্মকর্তা সালাম বিনিময় করে চলে গেল। জিপটা বাস কাউন্টারের সামনে থেকে বিদায় নিল। মিসির একটা নিঃশ্বাস ফেলে ভিতরের প্যাসেঞ্জার রুমে এলো। এক কোনায় একটি চেয়ারে লাগেজ নিয়ে চুপচাপ বসে আছে সারিকা।
মেয়েটার মুখ কেমন যেন চুপসানো, চুলগুলো হালকা এলোমেলো হয়ে পড়েছে, অভিব্যক্তি ভাবলেশীন। মিশির প্রথমে হাত ঘড়ির দিকে তাকালো, 4টে বেজে এসেছে প্রায়। অতপর পায়ে পায়ে এগিয়ে গেল। প্রথমটায় কিছু না বলে সারিকার পাশের সিটে বসে পড়ল। যে বাস ধরবে ভেবেছিল সেই বাস ইতিমধ্যে চলে গিয়েছে, ঝামেলার কারণে ধরা সম্ভব হয়নি। কাউন্টার থেকে বলা হয়েছে পরের বাসটা 7টায় ছাড়বে। অনেকটা সময় মিশির খানিকক্ষণ চুপ করে থেকে শেষে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, ফিরে আবার আমাকে 7টার বাস ধরতে হবে। সারিকা সামনের দিকে না তাকিয়েই জবাব দিল, দুটো টিকিট কাটো, আমি যাব তোমার সাথে। মিশির কপালে আঙুল চালালো। এই মেয়ে দেখছি নাছোড় বান্দা হয়ে গিয়েছে আজ। ইরাম আর অনুরাগ দুজনে পেছন পেছন এসেছিল। তার বেশি বেড়ে যাওয়ার আগেই আবার তাকে ফেরত পাঠাতে চেয়েছিল মিশির। সারিকাকে ফেরাতে পারেনি, পুলিশও আসছিল। সব মিলিয়ে বিচ্ছিরি কয়েক ঘন্টা কেটেছে তার। ক্লান্ত শরীরে আর তর্ক করতে ইচ্ছে হচ্ছে না। সিটে এলিয়ে বসে রইল সে, মাথাটা পিছনে ঠেকালো, চোখ বুজে রইল নিঃশব্দে। সারিকাও বিশেষ কিছু তাকে বলল না, ওই একই রকম ভঙ্গিতে চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ বাদে মিশির আপনা থেকেই উঠে গেল। সারিকা আর চোখে দেখল কাউন্টারের কাছে গিয়ে ম্যানেজারের সাথে কি যেন বলল সে। এরপরেই ফিরে এলো। একজন কর্মী এসে তাদের লাগেজগুলো নিয়ে একটা নিরাপদ রুমে রেখে এলো। মিশির এক হাত বাড়িয়ে সারিকার কবজি ধরে তাকে টেনে তুলল। চলো। কোথায়? অবাক হয়ে জিজ্ঞাসা করলো সারিকা, তবে উত্তর এলো না। অগত্যা স্বামীর হাত ধরে বাইরে এলো সে। চারপাশ খুব গভীরভাবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। দোকানপাট বন্ধ, মানুষ নেই বললেই চলে। হেঁটে হেঁটে তারা দুজন বেশ খানিকটা সামনে যেতেই একটা খোলা দোকান দেখতে পেল। টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে, কয়েক সারি বেঞ্চ আর টেবিল পাতা। সেখানে হাত গোনা 4-5 জনকে চোখে পড়েছে। অন্যান্য বাসের যাত্রী টেবিল দখল করে বসলো। একটা টেবিল দখল করে বসলো, 9 নম্বর টেবিল। বছর দশকের উদম শরীরের একটা ছেলে এসে জিজ্ঞাসা করলো, কি খাইবেন স্যার? ভাত আছে? মিশিরের প্রশ্নে ছেলেটা মাথা দোলালো। হ, এইমাত্র নতুন ব্যাচ রান্না হয়েছে। ঠিক আছে, 2 প্লেট ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা দিও। মুরগির গোস্ত আছে, বাসি না, আর রাইতে রান্না করা। 1 বাটি দিও তাহলে। সম্ভব হলে লেবু আর শুকনো মরিচ দিও 2টো। আচ্ছা। অর্ডার নিয়ে হেলে দুলে ছেলেটা চলে গেল। সারিকা ট্যাপ ট্যাপ করে চেয়ে রইল। সেই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, জন্মদিন উপলক্ষে রান্না বান্না হয়েছিল। এরপরও এক দানাও পেটে পড়েনি। মিশির এবার খাবার অর্ডার করার পরেই টের পেল প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। খাবার এসে গেল কিছুক্ষণ পরেই। বাস কাউন্টারের কাছাকাছি দোকানটা চালায় এক মধ্যবয়সী মহিলা, নিজেই রান্না করে। রাত থেকে খোলা থাকে মূলত বাসের যাত্রীদের জন্যই। ব্যবসা মোটামুটি ভালোই, সঙ্গে রান্নাও। হাত ধুয়ে খাবার খেয়ে সারিকা খুব তৃপ্তি পেল। বিশেষ করে মুরগির গাঢ় ঝোলটা দারুণ। নিজের আঙুল চাটতে চাটতে সে অজান্তেই বলে বসলো, রান্না দারুণ না? হুম। মিশির চামচ দিয়ে খাচ্ছে। ছেলেগুলোর সঙ্গে ঝামেলার সময় তার হাতে খানিকটা ক্ষত হয়েছে। সারিকা নিজেই ওষুধ লাগিয়ে দিয়েছিল। এখন সেখানে পাতলা একটা 1 টাইম ব্যান্ডেজ। বেশি ব্যথা হচ্ছে? সারিকা শুধালো। না। সংক্ষিপ্ত জবাব মিশিরের। কথা বলছে যেন একেবারে গুনে গুনে। অস্বাভাবিক নয়, মনে মনে অপরাধবোধ অনুভব করলেও সারিকা, কিন্তু রাস্তাঘাটে নয়, যা বলার সে বলবে শহরে ফিরে। তাই আপাতত খাওয়ায় মনোযোগ দিল। সেই চুলগুলো খোলা থাকায় বারবার সেসব মুখের দিকে চলে আসছে, আর সারিকা ঝটকা দিয়ে সরাচ্ছে। মিশির কিছুক্ষণ নিঃশব্দে স্ত্রীর কাণ্ড কারখানা দেখল। তারপরে চামচ রেখে 2 হাত এগিয়ে দিল। সারিকা মুখে খাবার তুলতে তুলতে থেমে গেল। মিশির আঙুল চালিয়ে তার সিল্কি চুলগুলো গোছগাছ করে মাথার পিছনে দিয়ে সুন্দর করে একটা হাত খোপা বেঁধে দিল। অতঃপর আর কিছু হয়নি, এমন ভঙ্গিতে ফের বসে পড়ে নিজের খাবারে মনোযোগ দিল।
অথচ সামান্য এই আবেদনটুকুতেই খাবার মাথায় উঠে গেছে সারিকার। জলজলে চোখ মেলে সে তাকিয়ে রইল স্বামীর নির্লিপ্ত মুখের পানে। পাশের টেবিলে বসা অপর এক দম্পতি তাদের দিকে চেয়ে নিজেদের মাঝে কি যেন ফিসফিস করলো। খারাপ কিছু নয়, বরং ভালো কিছুই। তাহলে তাদের চেহারায় কেন প্রকাশ পেল? সারিকা চোখ ঘুরিয়ে ফেলল। অজান্তেই তার গালজোড়া রেঙে উঠল গোলাপ রঙে। ওই পাশ থেকে মিসির স্ত্রীর গালে লালিমা দেখে ক্ষণিকের জন্য খেই হারালো। পরক্ষণেই একটু কেশে বলল, তাড়াতাড়ি খাও। সারিকা মাথা দোলালো, দৃষ্টি লুকিয়ে মুখে ভাতের গ্রাস তুলল। সেদিন বিষণ্ণ রাতে সে প্রথমবারের মতো হৃদয় মাঝে শীতলতার বদলে উষ্ণতা অনুভব করল। নাক ডেকে ঘুমে কাদা সুগন্ধা, শরীর যেন নয়, একেবারে মমি তার। চাদর পেঁচিয়ে দুই পা টান টান সোজা করে এমনভাবে ঘুমায় যেন পিরামিডের কফিনে ঘুমন্ত রানী ক্লিওপেট্রা। তবে সাধের ঘুম তার টিকল না বেশিক্ষণ। দরজায় ধরাম ধরাম শব্দে হুড়মুড় করে লাফিয়ে উঠল সে। রাম রাম। অস্ফুট উচ্চারণ করে ভয়ানক আতঙ্কগ্রস্ত হৃদয় সামলে উঠে গেল সে। ঘুমের কারণে চোখ খুলে রাখা দায়। ওই অবস্থাতেই দরজা খুলল। ওপাশে দাঁড়ানো মানুষটাকে দেখে মনে হলো দুঃস্বপ্ন দেখছে। দণ্ডায়মান সাইবান। একা নয় সে, বুকে অতি যত্নে ধরে রাখা ঘুমন্ত ইজান চাদর দিয়ে মুড়িয়ে নিয়েছে। আচমকা ঘড়ির দিকে চোখ গেল সুগন্ধার। ঘড়ির কাঁটায় সময় ভোর রাত 4টে। সুগন্ধা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। সাইবান কিছু না বলেই বিনা অনুমতিতে তার ঘরে ঢুকলো। তারপরে বিছানার উপরে অতি সাবধানে ছেলেকে শুইয়ে দিল যেন ঘুম না ভাঙে। ইজান অবশ্য নড়াচড়ায় একটু গাইগুই করল, তবে সাইবান দ্রুতই সামনে নিল স্নেহের ছোঁয়ায়। পুনরায় ঘুমে ডুবে গেল ইজান। পুরোটা সময় সুগন্ধা হতবিহ্বল হয়ে শুধু দেখেই গেল। সাইবান দরজার দিকে এগোতে এগোতে বলল, ভালো মতো দেখে শুনে রাখবি। যদি আরেকবার আমার বাচ্চা হারায় জোরনের আম্মা সকিনা, তোকে হার্টে নিয়ে বেঁচে দিয়ে আসবো। সুগন্ধা ঘুম ঘুম চোখে সাইবানকে চলে যেতে দেখে বলে উঠল, এই ভোরবেলা রুম বদল করতেছেন কেন? আপনার রুমে কি ঠাডা পড়ছে? একদম বেশি কথা বলবি না, উষ্টা মারবো ধরে। রাতের শেষে আপনার মাথা কোন শাকচুনি খাইছে ভাইজান? সাইবান হুট করে ঘুরে তাকিয়ে তির্যক হেসে জানালো, রাত এখনো বাকি, প্রেম রাতেরই পাখি। চুপচাপ যা দায়িত্ব দিয়েছি পালন কর। খবরদার খবরদার, আজ পড়লে সাইরেন বাজবে, সাথে তোর মরণের ঘন্টা। সাইবান শেষ একবার ইজানকে দেখে এমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল যে দরজা দিয়ে হতবাক হয়ে চেয়ে রইল সুগন্ধা। সন্দেহ তার চোখে মুখে। ব্যাপারটা ঠিক কি হলো? ব্যাপারটা যাই হোক না কেন, আজকের জন্য তার ঘুম হারাম। বিলায়ের নাকের চুল কোথাকার। অস্ফুট গালি দিয়ে দরজা আটকে ভেতরে চলে গেল সুগন্ধা।